আমার সকল বন্ধুকে স্বাগত জানিয়ে আরও একটি নতুন ব্লগ শুরু করছি। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো, আমিও বেশ আছি। আয়ুষ্মানকে স্কুল থেকে এই জাস্ট নিয়ে এলাম, নিয়ে এসেই দেখছি ওর স্কুলের শার্টের কলারের কাজটা খুব নোংরা। আমি সঙ্গে সঙ্গে নিয়ে ধুয়ে দিয়েছি। আর এই সময়টা না বেশ মেঘলা ছিল, যদিও শুকিয়ে যেতে জামা শুকাতে তো বেশিক্ষণ সময় লাগে না। আর আয়ুষ্মানের যে এই স্কুল শার্টটা, এটা কি বলতো নতুন নেওয়া হয়েছে। আর একটা যেটা আছে সেটা এতটাই ছোট হয়ে গেছে যে ওটা আর পরানো যায় না, নাহলে দুটো করেই সেট থাকতো, কিন্তু এটা একদমই ছোট হয়ে গেছে। আর তো বেশি দিন নেই, মানে অন্য নতুন ক্লাসে উঠে যাবে, তখন আবার নতুন শার্ট কিনবো, ওই জন্য এখন আর কিনছি না। তারপর শীতকালে তো ফুল শার্ট, তো ওই জন্য এলেই ওটাকে আমি কেচে ধুয়ে আগে মেলে দিই। আর বেসিনে জামা কাপড় ধোয়ার অভ্যেস তো আমার আছেই। যখন ওই ঘরে থাকতাম তখন একসাথে বাথরুম ছিল, আমার মনে হতো যে ওই বাথরুমে জামা কাপড় ধোয়ার থেকে মনে হতো যে আমি বেসিনে, নিজের পরিষ্কার বেসিনে দাঁড়িয়ে দাঁড়িয়ে জামা কাপড় ধুয়ে নেওয়াটা অনেক বেটার ছিল। সময় লাগতো কিন্তু হয়ে যেত। তো এদিকে আয়ুষ্মান স্নান করে নিয়েছে, ওকে চুল টুল আঁচড়ে ভালো করে তৈরি করে হোমওয়ার্ক কিছু বাকি আছে সেগুলো করতে বসিয়ে দিয়েছি। আর এখানে আমি না কদবেল মাখছিলাম, রান্নাবান্না মোটামুটি কমপ্লিট করে তারপরেই গেছিলাম আয়ুষ্মানকে স্কুল থেকে আনতে। আর কদবেলটা ফ্রিজে ছিল, একদমই ভালো আছে, বাইরে থেকে না মনে হচ্ছিল যেন পচে গেছে, কিন্তু যখন ভাঙলাম দেখলাম যে একদম পারফেক্ট আছে। আর কদবেলের আচার খেতে আমি ভীষণ ভালোবাসি, প্রায় 4-5টা খাওয়া হয়ে গেল এর মধ্যেই। তো কাঁচা লঙ্কা, চিনি আর নুন, অল্প বিট নুন, সর্ষের তেল সব দিয়ে রেখে দিয়ে গেছিলাম ওকে আনতে। এই সময় বেশ গলে গেছে, আস্তে আস্তে সেটাকে মেখে নিলাম। খাওয়া দাওয়াও আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। আর দেখো কিচেন না আমি ক্লিন করে নিয়েছি, মানে ওয়াইপার দিয়ে ভালো করে ওয়াইপার দিয়ে পুরো কুকটপ কাউন্টার টপ সব পরিষ্কার আছে। এখন একটু গরম জল নিয়েছি, গরম জল খাবো। খালি বাসন ধোয়া হয়নি, বাসনগুলো আমি বিকেলে উঠে ঘুম থেকে উঠে তারপর ধোবো, অনেক কটা বাসন আছে। তো আয়ুষ খাওয়া দাওয়া, মানে আমাদের সবার খাওয়া হয়ে গেছে। আয়ুষ্মান এখানে হোমওয়ার্ক করছে, ওর আজকে ইংলিশ পড়া আছে। তো অনেকদিন ছুটি ছিল, আসলে ওর ম্যাম না বেড়াতে গেছিলো, তো ওই জন্য ছুটি ছিল। এখন হোমওয়ার্কগুলো সব কমপ্লিট করছে যেটুকু বাকি আছে। আর আমি এখন একটুখানি জল খাবো, গরম জল খাচ্ছি। তার কারণ কি বলতো, আমার না গলাটা ব্যথা ব্যথা করছে। এখন বেশ ঠান্ডা ঠান্ডা পড়েছে, আয়ুষ্মানের তো ভীষণ ঠান্ডা লেগেছে, এখন একটু ঠিক আছে। আর আমার কেন জানি না মনে হচ্ছে শুরু হচ্ছে, কালকে রাতেও জ্বর ঠেকছিল। ওই দেখো জোরে হাঁচি দিল, আর বেশি করে ইচ্ছা করে। আর আমার এখন মানে নাকটাকগুলো কেমন সুরসুর করে না। আর এই যে গরম জলটা এখন খেলে তবে রিলিফ হবে। এত ঘুম পাচ্ছে না, আমি যেন কথা বলতে পারছি না, মনে হচ্ছে যেন আমি মানে কোন জগতে চলে যাচ্ছি, এত ঘুম পাচ্ছে। দুপুরে ঘুমোতে চাই না, চেষ্টা করি না ঘুমানোর, কিন্তু 1 ঘন্টা না শুলে, মানে ডিপ ঘুমটা না হলে আমি কিছুতেই বিকেল থেকে কাজ করতে পারবো না। তো সকালেই উঠে গেছি, কিন্তু আজকে না আয়ুষ্মানকে টিফিন দিইনি করে, ও বাউলি নিয়ে গেছে। মানে আমার বললাম না রাত্রিবেলা জ্বর লাগছিল, তো উঠে কোনো ক্রমে ও যেই বেরিয়ে গেল আমি উঠে পড়েছি, মানে শুইনি আর, ওই উঠে পড়েছি 7:30টায়। ভোরবেলায় ঘুম ভেঙেছে। কালকে রাতে কি ভয়ানক একটা ভূতের স্বপ্ন দেখেছি আমি, তো সেই জন্য সারা রাত আমি রাত্রি 3টে বাজে, তখন আমি না ভয়ের ঠেলায় গেছে পাশ ফিরতে পারছি না, ফোনটা খুঁজে খুঁজে হনুমান চালিসাটা চালিয়েছি। আবার যেন ঘুমের মধ্যে স্বপ্নে আমি ভাবছি কি যে হনুমান চালিসাটা চালাই, এবারে মোবাইলে দেখছি হনুমান চালিসার মানে সার্চিং অপশানটাই নেই ইউটিউবে, মানে এটা ঘুমের মধ্যে দেখছি, আমি এত ভয় পাচ্ছি। তারপরে আস্তে করে ফোনটা নিয়ে, যখন ঘুমটা ভাঙলো আস্তে করে ফোনটা নিয়ে হনুমান চালিসাটা চালালাম, তারপর আমি একটু নড়ে চড়ে শুয়েছি। এত সাংঘাতিক ভয় পেয়ে গেছে, ভয়ের চোটে আর আমি ইয়েও করতে পারিনি, মানে সকালবেলা উঠতে পারিনি, কিচ্ছু করতে পারিনি। তারপর উঠে গেছি, তখনই উঠে গেছি, উঠে সব কাজকর্ম সেরেছি। আর দেখো এই গাছের ফুলগুলো কি সুন্দর হয়েছে, দেখতে পাচ্ছ? এইটা হয়েছে, পিঙ্কটা হয়েছে, এই চলো এখন একটু ঘুমিয়ে নিই, ঘুম থেকে উঠে তারপরে যাবতীয় কাজকর্মগুলো সেরে ফেলবো। তো ভাবলাম যে গিয়ে ঘুমিয়ে পড়ি, তারপরে আবার ভাবলাম না, কিছু কাজ এগিয়ে রাখা ভালো, এতে আমারই সুবিধা হবে। অনেক দিন হয়ে গেছে সাউথ ইন্ডিয়ান কোনো ডিশ বানাই না, ঘরে চাল ডাল এগুলো
থেকেই যায়। আর কি বলো তো, এই চালটা বিশেষ করে এই আতপ চালটা একটু কম দামি, যে আতপ চাল মানে ইডলির ধোসা বানাবার জন্য একটু কম দামি আতপ চালটাই বেস্ট। তো এটা না খুব তাড়াতাড়ি পোকা ধরে যায়। আমি অল্প করেই এনে রেখেছিলাম, তাই ভাবলাম যে পোকা ধরার আগেই চালটাকে ফিনিশ করতে হবে। তো আমি এখানে 3 বাটি চাল নিয়েছি, কিন্তু হ্যাঁ 100 গ্রামের 3 বাটি চাল নিয়েছি, যে বাটিতে আমি মানে নর্মাল চাল মাপি সেটাই। আর 1 বাটি নিয়েছি বিউলির ডাল। প্রথমে চালটাকে কিন্তু খুব ভালো করে ধুয়ে নিয়েছিলাম আমি, কারণ এই চাল বা ডালটা বলো যেটাই বলো না কেন এর মধ্যে ভীষণ নোংরা থাকে। আর এই যে জলটা দিয়ে আমি ভিজিয়ে রাখবো, এই জলটা দিয়ে কিন্তু আমি পেস্টটা যখন করব সেই পেস্টের জন্য এই জলটাই ব্যবহার করব। তাতে কি হবে, খুব তাড়াতাড়ি যে ফার্মেন্টেশন যে প্রসেসটা সেটা স্টার্ট হয়ে যাবে। যেহেতু এখন গরম কমে গেছে, শীত শীত পড়ে গেছে, ফলে কি এই প্রসেসটা কিন্তু ডিলে করে। হ্যাঁ, যতই তুমি তাড়াতাড়ি রাতে মানে বেটে রেখে দাও না কেন, সকালের দিকে দেখবে সেই হারে গ্যাজে না, যেটা গরমকালে হয়। তো সেই জন্য খুব ভালো করে ধুয়ে নেবে, যাতে ওই জলটা তুমি বেটে নেওয়ার সময় ইউজ করতে পারো। মেথিটা দিতে ভুলে গেছিলাম, মেথি এখানে 1 চামচ মতন দিয়ে দিলাম। এতেও কিন্তু ফার্মেন্টেশনের প্রসেসটাকে ফাস্ট করে দেয়। তো মেথি দিয়ে এখানে আমি ঢেকে রেখে দিলাম। এই ব্যাটারটা মোটামুটি ফ্রিজে তুমি 3-4 দিন রেখে দিতে পারো। যখন জিনিসটা গেজে যাবে তুমি 3-4 দিন স্টোর করে রাখতে পারো। আর রাতে কি বানাবো সেটারও একটা ভেবে নিয়েছি। এখানে তরকার ডাল ভিজিয়ে দিলাম, রাতে এটাই করব, দিয়ে ঘুমোতে গেছিলাম। ভালো করে পড়বে, হ্যাঁ বাবা। বাবা ঠানু লেগেছে, ঠানু লেগেছে আমার বাবার। ও বাবালে, কি একটা নতুন জিনিস শিখেছে। সব ওর বন্ধুগুলো খালি নিজেদের জল আইন নিয়ে কি প্রাউড ফিল করে, কি আছে জল আইনে, তারপরে মুখখানা যা হয়ে যাবে। ও বাবা, ও বাবা, এটা তো সেই কি যেন একটা মাঝখানে বেরিয়েছিল, মোমো ভূতের মতন। সেই ছোটবেলা ভয় দেখানো হতো মোমো ভূত নিয়ে, বাবুকে কি ভয় দেখাতাম, মনে আছে বাপা? ভূত একটা হ্যাক, এটা জানি, হ্যাকার ওরা। হ্যাকার মোমো ভূতকে এসে বলবে আমি একটা হ্যাকার? বলবে না, ওকে নাম দেওয়া হয়েছিল। তো আমার চা খাওয়া হয়ে গেছে, এবারে ফ্রেশ হব। আগে মুখ চোখ ধোবো, ফ্রেশ বলতে মুখ চোখ ধোবো খালি, নাইটিটা চেঞ্জ করে সন্ধ্যাবাতি করব। আয়ুষ্মানকে রেডি করিয়ে দিয়েছি, খাওয়া দাওয়া করে নিয়েছে। তারপরে বেশ কিছু কাজ সারা হয়ে গেছে। তখন তোমরা দেখলে না যে তরকার ডাল ঠালগুলো ভিজিয়ে ওগুলো রেখে তারপর ঘুমিয়েছিলাম আমি। ঘুম থেকে উঠে ওই চা করতে করতে তরকার ডালটা সেদ্ধও হয়ে গেছে, মানে প্রেশারে দিয়ে সেদ্ধ করে নিয়েছি, করে রেখে দিয়েছি। আর আয়ুষ্মান বেরিয়ে গেলে সন্ধ্যা দিয়ে এই তাকটাও গোছাতে বসবো, মানে ঠিক করে অর্গানাইজ করবো ওর পড়াশোনার তাক। যা যা সন্ধ্যের পর থেকে আমার কাজকর্ম থাকে সেগুলো এখন তোমাদের সাথে শেয়ার করব। বেশি কথা বলাটা আমি পারি না, মানে পারি না বলতে মনে হয় যে ওই কাজটা দেরি হয়ে যাচ্ছে, ওই জন্য খুব বেশি সামনাসামনি আমি কথা বলতে পারি না। অ্যাকচুয়ালি এখন যখন আমাদের বাড়ন্ত বাচ্চা না, আমাদের এত রেসপন্সিবিলিটিস থাকে। বাবা এসে গেছে, হ্যাঁ আসছে আসছে আসছে। তুই চুলটা আঁচড়ে দিলাম, কি করলি চুলটা? আমার নান্না বাচ্চা। দুগ্গা দুগ্গা সোনা। তো দেখেছো, কন্টিনিউ ডাকতে থাকবে। টাটা। সেটাই, এত কাজকর্ম থাকে না যে মনে হয় যে এই রেসপন্সিবিলিটিসগুলো মাঝে মাঝে এই ভিডিও চক করে না, সত্যি বলছি অনেক সময় আমার সন্তানের বিভিন্ন দায়িত্বে গাফিলতি হয়ে গেছে। পড়াশোনা হয়তো আমার ওই সময় ওর পাশে বসে থাকার দরকার ছিল, করতে পারিনি। তো ওই জন্যই ভেবেছি যে এবার থেকে না আমাকে 1-2 দিন গ্যাপে একটু কাজগুলো কম দেখিয়ে কাজগুলো সেরে এসে তোমাদেরকে দেখাবো, এরকম ভেবেছি। যেরকম আমি রুটিন ওয়াইজ কাজ দেখাই সেটা তো থাকছেই, কিন্তু একটু কম দেখাবো, তাহলে আবার এডিটিং একটু টাইমটা কম লাগবে। ওই 1-2 দিন একটু ম্যানেজ আর কি। কারণ আমার বিশ্বাস করবে না, আমি তোমাদেরকে বিশ্বাস করাতে পারবো না, যারা আমার সাথে কানেক্টেড আছো, ধরো এই মুহূর্তে তোমাদের লাইফের এমন খুব খারাপ কিছু সময় যাচ্ছে। আমার অনেক বোন, আমি কারোর নাম নিয়ে আজকে বলছি না, আমার কাছে সাজেশন চেয়েছো তোমরা, তুমি এবং আরও অনেকে, মনকে কিভাবে শক্ত করব, কারোর কথাকে যাতে আমার খারাপ না লাগে, আমার বুকে যাতে না বেঁধে এসে, এবং আমার এত কাছের মানুষ হয়ে আমাকে এইভাবে অপমান করছে, এই জিনিসগুলোকে আমি কিভাবে ওভারকাম করব।
ভীষণ কষ্টের। বিশ্বাস করো, তুমি যদি খুব অনেস্ট পার্সন হও না, ধরো তুমি একজন মানুষকে ভালোবেসেছো বা তার সাথে বন্ধুত্ব করেছো, যে রিলেশনই হোক, যে কোনো রিলেশন হোক, খুব কাছের হোক দূরের হোক, কিন্তু তোমার খুব ক্লোজ ব্যাপারটা ছিল, সেখান থেকে কোনো কারণে একটুর থেকে একটু তুমি দুঃখ পাচ্ছ, অপমানিত হচ্ছ, তুমি বিশ্বাস করো তুমি শুধু চুপ থাকো, শুধু চুপ থাকো, সময়ের উপর ছেড়ে দাও। তুমি তাকে মানানোর চেষ্টা করবে, তুমি তাকে বোঝানোর চেষ্টা করবে, তুমি তাকে নিজের কাছে আনার চেষ্টা করবে, বোঝানোর চেষ্টা করবে যে না তুমি এরকম নও, তুমি তোমার সাথে ভুল ব্যাপারটা হয়েছে। সে বুঝবে না, সে তোমাকে আরও বেশি করে ডাউন করবার চেষ্টা করবে, কারণ সে তখন তোমার ওপর ভীষণভাবে বীতশ্রদ্ধ, সেটা যে কারণেই হোক, সেটা তোমার উন্নতির জন্য হোক, তোমার অবনতির জন্য হোক, বা তোমাকে সহ্য হচ্ছে না যে কোনো কারণেই হোক, তুমি জাস্ট সহ্য করো। তুমি বিশ্বাস করবে না, ঈশ্বর, তুমি যদি সৎ থাকো, তুমি যদি একজন অনেস্ট পার্সন হও, ঈশ্বর না কীভাবে যে পুরো পরিস্থিতি ঘুরিয়ে দেবে তুমি ধারণা করতে পারবে না। কিভাবে পরিস্থিতি পুরো ঘুরিয়ে দেবে, তোমায় কিচ্ছু করতে হবে না, শুধু চুপ থাকো, সহ্য ক্ষমতা বাড়াও। বলে না যে পৃথিবীর সমান সহ্য শক্তি প্রয়োজন। এই পৃথিবীর ওপর দিয়ে কত কিছু হয়ে যাচ্ছে, খোঁড়া হচ্ছে, বাড়ি হচ্ছে, গাড়ি ঘোড়া অনবরত চলছে, এত ঝড় তুফান, তবু পৃথিবী কিন্তু এখনও আমাদের সঙ্গে, মানে আমাদের মতন তিনি কিন্তু মানে আমাদেরকে ধারণ করে রেখেছেন। এত কিছু করছি অত্যাচার, তারপর সহ্য ক্ষমতা, তারপর এক এক সময় তার যখন সহ্য ক্ষমতা একটু এদিক থেকে ওদিক হয়, তিনি তখন প্রাকৃতিক দুর্যোগ দেখান। ভূমিকম্প হতে পারে, এই যে প্রাকৃতিক বিভিন্ন দুর্যোগ সেগুলো হয়। তো সেরকমই কিন্তু তার সহ্য ক্ষমতা, আমার মা ছোটবেলা বলতো এই কথাটা, পৃথিবীর সমান, ধরণীর সমান সহ্য ক্ষমতা প্রয়োজন। তিনি সব ধারণ করে রয়েছেন, তাই তো তিনি ধরণী। তো এটা জাস্ট জ্ঞান আমরা অর্জন করতে পারি, আমরা হতে পারি না, আমরা মানুষ তো, কিন্তু এইগুলো থেকেই তো আমরা শিক্ষা পাই। যাদের শিক্ষা গ্রহণ করা তারা এগুলো থেকেই শিক্ষা গ্রহণ করে ছোট থেকে, এগুলো যতই জ্ঞানের কথা হোক, কিন্তু এগুলো থেকেই শিক্ষা। আমি শুধু বলবো যারা আমার সাথে কানেক্টেড আছো, কিচ্ছু না, শুধু ঈশ্বরের কাছে, নিজের কাছে, দিন শেষে রাতে যখন তোমার কাজ হয়ে যাচ্ছে, ঈশ্বরের কাছে বসো এবং বলো, ঠাকুর তুমি আমাকে সহ্য ক্ষমতা দাও, তুমি আমাকে ব্যথা দিচ্ছ, এর পেছনে নিশ্চয়ই কিছু একটা কারণ আছে, যে জিনিসটা থেকে তুমি আমাকে, মানে আমার বোধ ক্ষমতা বাড়াতে চাইছো, বা আমাকে কিছু একটা বোঝাতে চাইছো, বা আমার ভালো করবার চেষ্টা করছো। তুমি, আমি জানি এটাই ভালো, আমার ভালোর জন্য এটা হচ্ছে, তুমি শুধু আমাকে সহ্য করার ক্ষমতা দিয়ে দাও। তুমি বিশ্বাস করবে না যে কিভাবে পুরো সিচুয়েশন বদলে যাবে। আমি আমার নিজের একদম অভিজ্ঞতা থেকে তোমাদের আজকে এটা বললাম। আর সরি, যেই কথা থেকে আমি চলে গেলাম, অন্য কথায় ডাইভার্ট হয়ে গেলাম, বেশি কথা এখন বলবো না, আগে সন্ধ্যাবাতিটা দিয়ে নিই। 6:20 বাজে অলরেডি, এখন তো সন্ধ্যে তাড়াতাড়ি হয়ে যায়। তো আমি যেটা তোমাদের বলছিলাম, যে রাতে যাতে আমাকে এডিটটা একটু তাড়াতাড়ি করে সেরে নিয়ে আমি যাতে ঘুমোতে যেতে পারি, আমি খুব মাথার মধ্যে কিছু অর্গানাইজ করে নিজের মনকে ভীষণ কাম ডাউন করে কাজগুলোকে গুছিয়ে রাখতে চাই, যাতে আমার ফ্যামিলি পার্সনরা, মানে যারা আমার মেন্টাল পিস, আমি সব কিছু ঠিক রাখলে তারা ঠিক থাকবে, এবং তারা ঠিক থাকলে আমার মেন্টাল পিস ঠিক থাকবে। এই জিনিসটা আমি করে নিতে চাই, কারণ কখনো কখনো অনেক কিছুই আছে যেগুলো আমাদের মেন্টাল পিসকে হ্যাম্পার করছে, তাই না? তো অন্যের জন্য নিজের মানসিক শান্তিকে নষ্ট করাটা হচ্ছে সব থেকে বড় বোকামি। আমরা যা পাচ্ছি, প্রচুর পাচ্ছি, যেটা হয়তো অনেক মানুষ পাচ্ছে না। এটা আমি একটা ছোট শর্ট ভিডিওতে শেয়ার করেছিলাম, চাই না ইউটিউবে দিয়েছি কি আমার ঠিক খেয়াল করছে না, আমি মনে হয় ফেসবুকে দিয়েছি একটা ভিডিওতে। 11 days রিচুয়াল, একজন দিদি, ভীষণ রেসপেক্ট করি তাকে আমি, রিচুয়ালে উনি বলেছেন যে ধরো তোমার সঙ্গে কেউ কোনো খারাপ কিছু করেছে, তুমি খুব মনে গ্লানি ছিল এতদিন, কিন্তু তুমি এবার কাম ডাউন হয়ে বলো যে ঈশ্বর তাকে ক্ষমা করে দাও, তাকে ক্ষমা করে দাও, তার সাথে আমার যা হয়েছিল আমি আমার গ্লানি সমস্ত গুছিয়ে দিলাম, তাকে ক্ষমা করে দিলাম, মানে সে ক্ষমা করে দিলেই তো তুমি তো ক্ষমা করার কেউ না, সে ক্ষমা করলেই সব হয়ে যাবে। তো হলে তুমি নিজেই নিজের উন্নতি লাইফে বুঝতে পারবে। তো এইগুলো দেখলে না আমি বুঝতে পারি যে আমাদের অ্যাকচুয়ালি কী করা উচিত, কীভাবে নিজের মানসিক শক্তি বাড়ানো যায়। আর আমি কীভাবে মানসিক শক্তি বাড়িয়েছি তোমরা ধারণা করতে পারবে না। আমাকে ঈশ্বর পুরো শিক্ষা দিয়ে দিয়ে শক্তি বাড়িয়েছে, স্বয়ং ভগবান আমাকে সেই শিক্ষা দিয়েছে। আমি তোমাদের বললে তোমাদের গায়ে কাটা দেবে, আমার সাথে কি কি ঘটনা লাস্ট 3-4 মাসে হয়েছে, কিভাবে আমি শিক্ষা পেয়েছি, ঈশ্বর আমাকে কিভাবে আরও মজবুত করে তুলেছে। আমি কখনো শেয়ার করব, কারণ এই মুহূর্তে বসে আমি এগুলো উপলব্ধি করতে পারি। যাই হোক, চলো, পুরো চোখটা কালি হয়ে গেছে, আগে এটা পরিষ্কার করে মুখটুক ফেস ওয়াশ দিয়ে ধুয়ে সন্ধ্যাবাতিটা করে নিই। দেখবে আমরা ভগবানের কাছে অনেক সময় না প্রার্থনা করি, ঠাকুর সব কিছু ঠিক করে দাও, ঠাকুর এই জিনিসটা ঠিক করে দাও, এটা ঠিক করে দাও, কিন্তু ভগবান না সেই কথাটা শোনে না।
কিন্তু সেটা বেশ কিছু সময় পরে তুমি বুঝবে যে ওটা আমার জন্য বেস্ট ডিসিশন ছিল, তাই ঠাকুর সেটা ঠিক করেনি। আমি জানি না তোমাদের সাথে কখনো হয়েছে কি না, আমার সাথে তো হয়েছে, এবং মানে রিসেন্টলি আমি সেটা বুঝেছি। আর ভীষণভাবে জানো তো নিজের মধ্যে এত পজিটিভ ভাইব এসে গেছে লাস্ট 3-4 মাস। আমি নিজেকে বুঝতে পেরেছি যে আসলেই আমরা যা চাই সেটা যখন পাই না সেটা অ্যাকচুয়ালি ভালোর জন্যই। তো হ্যাঁ, আমি সবসময় নিজেই ভীষণ অর্গানাইজড থাকবার চেষ্টা করেছি। বিভিন্ন পরিস্থিতি আমাকে মানসিক শান্তির যে বিঘ্নিত হয়ে যায়, আমি নিজের কাজগুলোকে ভালোভাবে করতে পারি না, ভীষণ সব কিছু অগোছালো হয়ে যায়, আমার লাইফটাও তাই হয়ে যায়, কিন্তু তারপর আবার জায়গা মতন চলে আসে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। প্রতি সোমবারে মহাদেবের একটা অষ্টোত্তর শতনাম বই আছে আমার কাছে, ওই বইটা আবার শিব পুজোতেও মানে শিবরাত্রিতেও পড়া যায় শিবব্রত করে, তো সেটাই আমি প্রত্যেক সোমবার পড়ি। শ্রী শ্রী মহাদেবের অষ্টোত্তর শতনাম, শিব পার্বতীর কথোপকথন। কৈলাসের কিবা শোভা কে করে বর্ণন, বসিয়া আছেন তথা দেব পঞ্চরণ, ব্যাঘ্রচর্মাসনে বসে প্রভু পশুপতি, বাম ভাগে শোভা পান দেবী হৈমবতী, ধর্মকথা তত্ত্বকথা হয় দুই জনে, অপসাদ। নিজের সংসারটা যখন তুমি নিজের মতন করে গুছিয়ে রাখতে পারবে, অবশ্যই তোমার পরিস্থিতি যদি তোমাকে সেই সুযোগটা দেয় তবেই কিন্তু দেখবে তুমি বাইরের যত মানুষজনের থেকে দূরে থাকবে, নিজের কাজ নিয়ে যত ব্যস্ত থাকতে পারবে, তত তুমি মানসিকভাবে শান্তিতে থাকবে। বাইরে বেরোনো তো আমরা সকলেই পছন্দ করি, মাঝে মধ্যে যাই, কিন্তু নিজের মেন্টাল পিস বা নিজের মানসিক শান্তি বজায় রাখবার জন্য বাইরের সমস্ত কথাকে ত্যাগ করতে পারাটা একটা বিশাল বড় শিক্ষা। আরে সেটা সব মানে হয় না, বছর চেষ্টা করেও হয় না, কিন্তু সাডেন তোমার মধ্যে সেই চেঞ্জেস চলে আসতে পারে যদি তুমি বুঝে যাও যে তোমার আসল পিসটা অ্যাকচুয়ালি ভেতরেই আছে। আর আমি যখন থেকে নিজের সংসার নিয়ে থাকতে শিখে গেছি, নিজের কাজ নিয়ে ব্যস্ত থাকতে শিখে গেছি, তখন থেকে আমার আর কোনো সমস্যা হয় না। তো এখানে না ঠাকুরের যে জামা কাপড়গুলো কেচেছিলাম, দেখো 2খানা আমার এখানে বক্স আছে, তাও না এত সেদিন দেখলে বাতিল করলাম, তারপরেও দিনের দিন ভরতে থাকে। আসলে আমি ঠাকুরের নতুন জামা কাপড় কিনতে, তারপরে ঠাকুরের যে কাপড় সেগুলোকে কালেক্ট করতে খুব পছন্দ করি, সাজিয়ে গুছিয়ে রাখতে ভীষণ ভালোবাসি। আমার নিজের জায়গাটা যেমন ভালো লাগে সাজাতে, ঠাকুরের জায়গাটাও সেরকম সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে ভীষণ পছন্দ করি। তো আমাকে যে কমেন্ট করো যে পায়েল তুমি এত কাজ করো কি করে, দেখো টাইম টু টাইম আমি ভাগ করে নিয়ে কাজ করি, ওরকম না যে ডেলি তো একই কাজ করছি না, যে কাজটা মনে হচ্ছে এটা করে নেওয়া এখন প্রয়োজন তখন সেই কাজটা করি। আর এখানে ঠাকুরের ক্লিপ আলাদা করে এই কৌটোটার মধ্যে আমি রাখি। এই গ্রিন কালারটা না আমার খুব ফেভারিট, জানো তো, ওই জন্য তোমরা বেশ অনেক কিছু জিনিসই কিন্তু আমার গ্রিন দেখবে, আর এই গ্রিন কালার তোমার লাইফে কিন্তু ভীষণ পজিটিভিটি আনবে। দেখো আমার এখানে একটা বাস্কেট দেখছো, সেটাও গ্রিন, আমি লাইটগুলো লাগাই ম্যাক্সিমাম ক্ষেত্রে গ্রিন। কালকে আমার এক বন্ধু আমাকে বলেছো পায়েল তুমি যে ওয়ার্ম লাইট কিচেনে দিয়েছো সেটা ঠাকুরের ভেতরে দিতে পারো, মানে ঠাকুরের আসনের ভেতরে কিন্তু অলরেডি একটা মানে কালারটা একটু নীলচে লাগানো আছে, ওটাও কিন্তু এলইডি লাইট, ভীষণ সুন্দর কালারটা, সামনে থেকে তো ভীষণ ভালো লাগে, ঠাকুরের মুখগুলো খুব উজ্জ্বল লাগে। তবে এরপরে যদি লাইট কিনি আমি অবশ্যই ওয়ার্ম লাইটটা কিনবো। তো চলে এসেছি আয়ুষ্মানের, এখন এই ক্যাবিনেটটা আমাকে গোছাতে হবে। আসলে কি হয়, আমার ঘরে ভীষণ তাড়াতাড়ি অগোছালো হয়ে যায়, যেহেতু কেউ অর্গানাইজড আর নয়, একমাত্র আমি, আর যেটুকু করাই ওদেরকে সবসময় মুখ ঝুঁক করে চিৎকার চেঁচামেচি করে করাতে হয়, সেটা সবসময় আমার ভালো লাগে না, নিজের মানে মানসিক শান্তি খুব ভীষণ নষ্ট হয়। তো এই যে এখন আয়ুষ্মানকে দিয়ে এসছিল একটা কাজে কি যেন দেখবার জন্য, ততক্ষণ আমি গোছাতে বসে গেছি। আর আশিসকে দেখাচ্ছিলাম যে এই প্যাকেটের মধ্যে আমি আলাদা করে ডিভাইড করে রাখছি, যে খাতা বইগুলো কিভাবে, ও দেখছিল আর কি করছিলাম, এই সেই খুনসুটি করে না সেরকমই আর কি, সবসময় কিছু না কিছু দুষ্টুমি মাথার মধ্যে ওর খেলতে থাকে, তো সেই নিয়েই হাসাহাসি করি। আমাদের সাথে একটা জিনিস শেয়ার করি, আয়ুষ্মান না ভীষণ খাতাগুলো গন্ডগোল করে, মানে স্যারের কাছে ও তো 2 জায়গায় না 3টে জায়গায় পড়তে যায়, মানে এক জায়গায় ম্যাথ সায়েন্স পড়তে যায়, এক জায়গায় ইংলিশ পড়তে যায়, আর এক জায়গায় কম্পিউটার পড়তে যায়। কম্পিউটারটা খুব একটা গোলায় না, কারণ ওখানে খাতা কম হয়, ওর জন্য একটা আলাদা ফাইল করে দেওয়া আছে। আর স্যারের এই যে বিশেষ করে ম্যাথ স্যারের প্রচুর খাতা ওর
খরচাও হয়, শেষও হয়। আর একটাই সায়েন্স কপি আর সব কটা ম্যাথস কপি। তো ম্যাথস আর সায়েন্স দুটো সায়েন্স কপি। তো ম্যাথস আর সায়েন্স যেগুলো চলছে সেগুলো সব একটা প্যাকেটের মধ্যে রাখলাম, মানে যে স্যারের একটাই প্যাকেট, ও যখন যে খাতাটা দরকার সেটাও বের করে নিয়ে যাবে। তো একটা প্যাকেটের মধ্যে সবগুলো ঢুকিয়ে দিলাম। এতে কি বলো তো, ওর গোলাবে না। আর ওকে এভাবে আমি শিখিয়ে দেবো যে এই প্যাকেটের মধ্যে এই খাতাগুলোই থাকবে। আর এটা হচ্ছে ইংলিশ 1, ইংলিশ 2। আপাতত ইংলিশ 1-এর সব কপি নিয়ে গেছে ও আন্টির কাছে পড়তে। ইংলিশ 1, ইংলিশ 2-র কপি এটার মধ্যে থাকবে। আর এটা হচ্ছে বেঙ্গলি, SST, হিন্দি, যেটা আমি ওকে পড়াই, হ্যাঁ, সেই খাতাগুলো এর মধ্যে রেখেছি। তো এইভাবে ওকে গুছিয়ে দিলাম, যার ফলে কি ওর খাতাগুলো পেতে সুবিধা হবে আর জায়গাটাও অগোছালো হবে না। তোমাদের দেখাই, এখানে সমস্ত বইগুলো, স্কুলের বই রেখেছি, যখন বই গোছাবে ওর যাতে সুবিধা হয়। এইদিকে কপি রেখেছি, আর এইখানে রেখেছি ওর বাড়ির যে, মানে এই তিনটেতেই না, সরি, ওপরের যেটা সেটা হচ্ছে কম্পিউটার খাতা, যেখানে ও কম্পিউটার শিখতে যায় তার খাতা। মানে এটা প্রয়োজন হয় না খাতাটা, ওদের সমস্ত কিছু মানে চার্ট দিয়ে দেওয়া হয়, সেই অনুযায়ী ওরা পড়াশোনা করে। মানে PDF সেন্ড করে, আমরা সেটা প্রিন্ট আউট করে ওদের দিই, তার আলাদা ফাইল আছে। আর এইখানে ওই প্যাকেটগুলো আমি সুন্দর করে গুছিয়ে দেবো। তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করি, জানো তো, অনেক আগের কথা বলছি। আমি ধরো বুঝে গেছি কোনো মানুষের কিছু একটা আমার কানে চলে এসছে একদিন, যে আমার নামে পিছনে কথা হচ্ছে, ধরো এরকম শুনছি, যেটার সাথে আমি যুক্তই নই। আমি এক্সপেক্টই করতে পারি না যে এত বড় মানুষটা, আমার মতো একটা বাচ্চা মেয়ে, তখন তো একদমই বাচ্চা, আমার নামে এরকম বলতে পারে, কারণ আমি ওরকম তো দেখিনি। আর এরকম কথা যে পেছনে বলতে পারে আমি এটা ভাবতেই পারিনি। তারপর থেকে না মনের মধ্যে অ্যাংজাইটি হতো, সবসময় চিন্তা হতো আমার নামে কি বলছে। আমি না কোনো কথা শুনলেই টিভির সাউন্ড অফ করে বা কিছু কাজ করছি অফ করে না শুনতাম, আমার নামে বলছে, আর বুকের ভেতর ধরপড় ধরপড় করতো, মানে আমি ভাবতেই পারতাম না। এই সব কিছু আজকে আমি ওভারকাম করে ফেলেছি। তো দেখো গুছিয়ে নিলাম পুরো আয়ুষ্মানের বইয়ের তাকটা, নিচে ওর সমস্ত ফাইল যেগুলো পড়াশোনার, তারপর কোয়েশ্চেন পেপারে সব রেখেছি, সাইডে ওর স্কুল ব্যাগ রেখেছি, আর তার ওপরে একটা আশিস আর আমার কিছু দরকারি বইপত্র আছে, আর তার ওপরে ও ড্রয়িংয়ের সব কিছু প্যাকেটগুলো, এই সব ওপরের তাকে কিছু হাত দেওয়ার আমি সাহস রাখিনি, খালি মুছে পরিষ্কার করে দিয়েছি। আর ওপর দিকটা কালকে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে একটা ভালো কিছু পাতার ইচ্ছা আছে, সেটা কালকে স্নান করে তারপরে করবো। তো দেখো গোছানো হয়ে গেল। আর এই সাইডটা আমি কালকেই গুছিয়েছিলাম, তাও টুকটাক দু একটা এলোমেলো আছে, ওটা ঠিক করে নিলে হয়ে যাবে। মোটামুটি হয়ে গেল, ক্লিয়ার, মানে ক্লিন হয়ে গেল। এখন রান্না করতে যাবো। আয়ুষ্মানের আসারও সময় আছে, গেল 1.5 ঘন্টা তো পড়ায়, আসারও সময় হয়ে গেছে। তো চলো আগে রান্নাটা সেরে ফেলি। তো তারপরে আমি বুঝলাম যে আমি যতই তাদের জন্য ভালো করি, যাদের আমার নামে পিছনে আলোচনা করার তারা করবেই। আর তাদের কথাকে আমি মানসিকভাবে নিয়ে নিজেই অসুস্থ হয়ে পড়েছি, কিন্তু তাদের কিছুই হয়নি। কিন্তু হয়েছে কখন, যখন তারা নিজেদের কর্মবন্ধনে আবদ্ধ হয়ে গেছে। তাই তোমাদেরও আমি বলবো, যে কাজটা করতে ভালোবাসো সেই কাজে নিজেকে ব্যস্ত রাখবে। হ্যাঁ, গান শুনতে ভালোবাসলে গান শোনো। আর লাস্ট কিছু মাস ধরে, কিছু মাস নয়, কিছু বছর ধরে আমি কি করতাম, যখন দেখতাম এরকম সিচুয়েশান হচ্ছে, কিছু কথা, আমি ঠাকুরের গান চালিয়ে দিতাম জোরে জোরে, তাতে পরিস্থিতি অনেক বদলে যেত। এগুলো ছোট ছোট টিপস অ্যান্ড ট্রিক্স আমি আমার লাইফে ইনক্লুড করে অনেক উপকার পেয়েছি। যাই হোক, রাতে তড়কা করছি, তড়কার ডাল সেদ্ধ করে রেখে দিয়েছিলাম, ডিম 2খানা আলাদা করে ভেজে তুলে রেখেছিলাম, তেলের মধ্যে পেঁয়াজ কুচি, আদা কুচি, রসুন কুচি একসাথে চপারের মধ্যে চপ করে নিয়েছিলাম, তারপরে টমেটো দিয়ে এটাকে বেশ ভালো করে লালচে করে ফ্রাই করে নিয়েছি। মশলা এখানে সেরম কিছু দেওয়ার থাকে না, শুধুমাত্র আমি অল্প করে ওই তড়কা মশলাটা দিই, তাও খুব সামান্য ছিল, সেটাই দিয়েছি। আর সেদ্ধ করে রাখা ডালটা দিয়ে দিলাম, কারণ ডাল একটু শক্ত ছিল, আমাকে আরও 3টে সিটি দিতে হবে। তো একেবারে কষিয়ে নিয়ে আমি আগে এর মধ্যে দিয়ে দিয়েছি কসুরি মেথি আর তড়কা মশলা। কসুরি মেথি আমার কাছে কেনা আছে, সেটাকে ভালো করে ধুয়ে নিয়ে এরকম ছাঁকনির মধ্যে করে ধুই, তাহলে ময়লাটা নিচ দিয়ে পড়ে যায় আর ধুতে সুবিধা হয়। তো দিয়ে এখন এটাকে এর মধ্যে অল্প একটু হলুদ গুঁড়ো, আর ওই যে বললাম যে এটা হচ্ছে সানরাইজের তড়কা মশলা, অল্প সামান্য দিয়েছি, সামান্যই ছিল আর কি, নাহলে আরেকটু দেওয়া যেত। তো দিয়ে এখন এর মধ্যে পরিমাণ মতন লবণ চিনি দেখে নিলাম, আর তার সাথে দিয়ে দিলাম বেশ কিছু কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাগুলো একদমই ঝাল ছিল না, তাই 3টে মতন দিয়েছি। আর আয়ুষ্মান এখন অল্প অল্প ঝাল খায়, করে হুশাস করে, কিন্তু খেতে খেতে শিখে গেছে। আবার ডিমটা এখন এর মধ্যে দিলাম না, কারণ ওই যে সিটিটা দেবো তো প্রেশারে, তো এর মধ্যে 2টো সিটি এখন দিয়ে নেব। আয়ুষ্মান পড়ে চলে এলো, এই দেখো, ও হাত ভালো করে ধো। আর দেখো ভোগের প্রসাদ নিয়ে এসছে, কোথাও মনে হয় প্রসাদ দিচ্ছিল জগদ্ধাত্রী পুজো উপলক্ষে।
জগদ্ধাত্রী পুজো না পাপা? আর এই বিছানাপত্রের অবস্থা, এখন এগুলো গোছাবো, বাসন ধোবো, অনেক অনেক কাজ, রান্না আছে, প্রচুর কাজ এখনো। এত করেও মানে এত ফাস্ট করেও আমি কমপ্লিট করতে পারি না। একটু ভোগ প্রসাদ খেয়ে নি আগে। বাবাই খাবি দেবো? কি এনেছো? কাপকেকস। কি কাপকেক? আবার কেক মেক খাচ্ছিস? হোমমেড কুকড কেক। স্পুন নিয়ে নাও, সব কেক খাও। তো আমি না কাজ করতে করতে আবার তোমাদের সাথে একটু কথা বলছি। এক গাদা বাসন ছিল, তো তখন দেখালামই আমি কি করেছি। ওই গোছা থেকে যেহেতু দেরি হয়ে গেছে রান্নাঘর মানে বাসন ধুতে, আমি একেবারে রেখে দিয়েছি ডিনারটা বানিয়ে। ডিনারটাও পুরোপুরি বানায়নি, তরকা হয়ে গেছে মোটামুটি, খালি ডিমটা মেশাবো, ওটা তোমাদের দেখানো হয়নি। আপাতত বাসন এক বেসিন বাসন হয়ে গেছে, সেই বাসনগুলো সব ধুয়ে জায়গা মতন আগে করে তারপরে ডিনারটা বানিয়ে নিয়ে চাল ডাল যেটা ভিজিয়ে রেখেছিলাম সেটা পিষে দেবো। কালকে ভাবছিলাম আয়ুষ্মানকে মোমো দেবো, তো মোমো করবো বলে আমি পনিরও আনিয়েছিলাম, পনির মোমো করে দেবো ওকে ভেবেছিলাম। তারপরে ভাবলাম চাল ডাল যেহেতু পিষে রেখেছি, তো এটা দিয়ে উত্থাপাম টাইপের ছোট ছোট মিনি মিনি উত্থাপাম, আমার যে ইয়েটা আছে না, কি বলে ওটাকে, আরে ওটাকে কি বলে গো, নামটা মনে আসছে না। আপ্পাম আপ্পাম প্যান্টার মধ্যে দেখো একটার পর একটা বাসন দিয়ে যাচ্ছে। উত্থাপাম ওই আপ্পাম প্যান্টার মধ্যে সবজি দিয়ে ওটাকে বেশ ভালো করে, আমরাও ব্রেকফাস্টে ওটাই খাবো আর আয়ুষ্মানকে ওটাই টিফিনে দিয়ে দেবো, একটু হেলদিও হবে। আর মোমোটাও আটা দিয়ে সবজি দিয়ে করে দিতাম, ওটাও হেলদি অপশন ছিল। তো কিন্তু ভাবলাম যে যখন চাল ডালটা ভিজিয়েছি ওইটা দিয়ে ওকে টিফিনে দিয়ে দেবো। কালকের অবশ্যই সেটা শেয়ার করব। আর এই ধরনের কাজ, এই ধরনের ছোট ছোট জিনিসগুলোর মধ্যে সংসারে কাজ প্রচুর থাকে, সেই কাজগুলো যাতে আমাদের কাছে ভারী না হয়, মোনোটোনাস না হয়, বা নিজের কাছে যখন যেন মনে না হয় ধর এই কাজগুলোর মধ্যে কি আছে, তার মধ্যে এই জন্য ক্রিয়েটিভিটি ক্রিয়েট করতে হয়, বুঝতে পেরেছো? তো আমার ভিডিও দেখেও যাতে তোমাদের মনে সেই জিনিসটা আসে, ভালো লাগা আসে, ভালোবাসা আসে, সেটাই আমি সবসময় চেষ্টা করি। বিশেষ করে আমরা যারা এই ফেজটার মধ্যে দিয়ে যাচ্ছি, বাচ্চা মানে বাচ্চা বড় হচ্ছে, একটা মানে খুব বড় হয়ে যায়নি, আবার খুব যে ছোট তাও নয়, একটা বাড়ন্ত স্টেজ, প্রচুর এই সময় আমরা রেসপন্সিবিলিটি আমাদের বেশি থাকে, যেগুলো আমরা বুঝতে পারি না। এই সময়টা যে কখন পেরিয়ে যাবে, কখন যে ওরা বড় হয়ে যাবে আর মিসগাইড হয়ে একটা মানে ভালো মানুষ হবে না, যেটাতে ভবিষ্যতে ওদেরই কষ্ট হবে। তো এইটা যত তাড়াতাড়ি বুঝতে পারবো তত তাড়াতাড়ি ভালো। তো সেই জন্যই আর কি আমি নিজেকে অনেক মোটিভেট রাখবার চেষ্টা করছি, নিজেকে অনেক কাজে ব্যস্ত রাখবার চেষ্টা করছি, যাতে টাইমটা আমি ঠিক মতো ম্যানেজ করতে পারি। এই হচ্ছে ব্যাপার। তো চলো, কথা অনেক বলে ফেলছি, আমি আগে বাসন কটা ধুয়ে ফেলি, আরো অনেক কটা বাসন আছে এখনো, এত বাসন খুলাম এখনো এরকমই বাসন। এই জন্যই আমি মানে যখন একটা তখন ধুয়ে ফেলি, জমিয়ে রাখলেই এটা হয়। যারা আমার কাছে সাজেশন চাও, আমি বলবো তোমরা এমন মানুষজনদের সাথে মেলামেশা করো যারা তোমাকে এই যে ফিলিংসগুলো তুমি বললে সেটা বুঝবে এবং তোমাকে সঠিক পরামর্শটা দেবে। যেমন আমি তোমাদের বলবার চেষ্টা করেছি যে কিভাবে কি করতে হবে, ইমোশনকে কিভাবে কন্ট্রোল করতে হবে, সেটা ভীষণ সময় সাপেক্ষ। যারা ভীষণ একটুতেই ভেঙে পড়ে, যেমন আমি তো প্রচণ্ড ভেঙে পড়ি, যতটা না তোমাদের মনে হয় তার থেকে বেশি, কিন্তু এখন সেগুলো সবই ওভারকাম করেছি। অতিরিক্ত ওভার থিঙ্কিং, টেনশন, খারাপ ব্যবহার করলে ভেঙে পড়া, কাঁদা, ভয় পাওয়া, এগুলো সবই কিন্তু আমাদের ইমোশন, তো আমাদের শরীরের বিভিন্ন ক্ষতি করা। যারা এই সবগুলো নিয়ে চলে তারা জানে এটা কতটা কষ্টের। তাই বলবো নিজেকে স্ট্রং করার জন্য একমাত্র ঈশ্বরের উপর ভরসা রাখো, দেখবে সময় সব ঘুরিয়ে, কিভাবে যে সময়ের চাকা ঘুরে যাচ্ছে তোমার দিকে সেটা তুমি নিজেই পরে বুঝতে পারবে। সময় লাগবে, 1 বছর 1.5 বছর লেগে যায়, কিন্তু তুমি ঠিক বুঝতে পারবে। তাই বলবো ধৈর্য ধরো। তুমি যদি কথা বলেই ফেলো তাহলে ঈশ্বর আর কি করবেন বলো? তাহলে তো ঈশ্বর ভাববেন যে তুমি নিজের প্রোটেকশন নিজেই করতে পারছো। তো হয়ে গেল, জানি আমি অনেক জ্ঞান দিয়ে দিই, কিন্তু তোমরা যে সমস্ত আমার বন্ধুরা বা বোনেরা আমার মতন ফেস দিয়ে যায়, তারা যখন দুঃখ করে আমাকে কমেন্ট করে, আমার দুঃখ হয়, আমি ফিল করি যে এই সেম সিচুয়েশান তো আমারও গেছে, তো সেই জন্য বলে ফেলি। যাই হোক, এখানে ডিমটা ইনক্লুড করে দিলাম আর দিয়ে দিলাম বেশ কিছুটা চিনি, ওই লাল চিনি যেটা আমি ব্যবহার করি একটু মিষ্টির জন্য। আমার ঘরে না তরকাটা সবাই একটু মিষ্টি খেতে পছন্দ করে। তো হয়ে গেল, এটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে একটু ভালো করে ফ্রাই করতে হবে। অ্যাকচুয়ালি তরকা তো ফ্রাই হয় না, যেরকম দোকানে আমরা কিনি দেখবে ওরা কিন্তু খুব একটা পাতলা করে না, ওরা কিন্তু একদম ঘন তরকার ডাল করে। তরকা অ্যাকচুয়ালি তরকা ফ্রাই যেটাকে বলে, ডাল ফ্রাই, তরকা ফ্রাই। তো লাস্টে একটু সময় নিয়ে
এটাকে ভাজা ভাজা করে নিয়েছি। আর এটা খেতে তো সবথেকে ভালো লাগে রুটি, তার সাথে কাঁচা পেঁয়াজ, ব্যাস আর কিছু চাই না। এদিকে আটা না আমি মেখেই রেখে দিয়েছিলাম, মানে কাজ করছি ওদিকে আটা মাখছি, আর এরমভাবেই আর কি ঝটপট ঝটপট করতে থাকি। তো আজকে বেশি রুটি করতে হবে না, আমি একটা রুটি খাবো, আশিসের দুটো, আয়ুষ্মানের দুটো। আমি আর আশিস যেহেতু এই ভোগ প্রসাদ এনেছিল কিছুটা খেলাম, যার ফলে কি পেটটা ভরা ভরাই ছিল, তাই মোটামুটি ধরো ওই 5টা মতন রুটি করেছি। ও সরি, আবার গতদিন না, এটা সকালবেলার মাখা আটা একটুখানি ছিল, সেটা বের করতে ভুলে গেছিলাম, সেটা আবার বের করলাম, বের করেই ওগুলোকে আবার সেট করে নিয়ে টিফিন বক্সের মধ্যে ভরে রেখে দিলাম। একটা দারুণ টিপস পেয়েছি, যে মাঝে মাঝে অনেকেই বলো না যে আটা মেখে রাখতে নেই, এতে নাকি গ্রহদোষও হয়। মেখে রাখা মানে আজকে রাতে মাখলে কাল সকালেই হয়ে যাবে এরকম। তো বলেছে আমাকে যে হলুদ মাখিয়ে রাখতে, মানে 1-2 ড্রপ হলুদ দিয়ে দিতে। তো আজকে আমি সেটা মনে করেছি, আর বেশ মনের মধ্যে শান্তি হয়েছে, জানো তো। একটু মনে তো খুঁতখুত থাকেই না, যে বিশেষ করে এই ধরনের সুপারস্টিশিয়াস জিনিসগুলো যখন আমাদের কানে আসে, আমরা কিন্তু বেশ একটু নেগেটিভ হয়েই যাই। তো সেই জন্য আমি হলুদটা মাখিয়ে রাখতে ভুললাম না। এদিকে রুটি করে নিয়ে আমরা ডিনারটা সেরে ফেলেছিলাম। আর এই দেখো চাল ডালটা একদম ভিজে গেছে, মোটামুটি 4-5 ঘন্টা ভিজিয়ে রাখলেই যথেষ্ট, সারা রাতের কোনো প্রয়োজন হয় না। তো রেশিওটা বলে দিলাম, কিন্তু আমি এখানে 3 বাটি চাল নিয়েছিলাম, 1 বাটি বিউলির ডাল নিয়েছিলাম, বিউলি বা কলাইয়ের ডাল যেটাই বলো। এখন এটাকে ভালো করে মিক্সিতে পেস্ট করে রাখবো। খুব বেশি পাতলা কিন্তু হবে না, আবার খুব বেশি ঘনও হবে না, ওই যেটুকু আর কি অল্প অল্প জল দিয়ে একটা পাতলা নয় সরি, একটা মোটামুটি ঘন ব্যাটার আর কি বানাতে হবে, যাতে একটুও দানা দানা না থাকে। আর মেথিটা দেওয়া তো বললামই কেন। এখন এটাই হচ্ছে ব্যাপার, সারা রাতের জন্য আমি কিন্তু মাইক্রোওভেনের ভেতরে এটা রেখে দেবো, মানে মাইক্রোওভেন বন্ধ অবস্থায় থাকবে যাতে গরমটা পায়। আর চাইলে তোমরা মাইক্রোওভেন যদি না থাকে বা কোনো বদ্ধ জায়গা যদি না পাও না, শীতকালে বিশেষ করে একটা কিছু কাপড় বা টাওয়েল টাইপের চেপে রাখতে পারো, খুব তাড়াতাড়ি এটা গেজে যায়। আর এখানে নুন বা কিচ্ছু দিইনি কিন্তু। তো বন্ধুরা, এর রেসিপিগুলো নেক্সট দিন তোমরা পাবে। আজকের মতন কিন্তু আমি বিদায় নিচ্ছি, সকলে খুব ভালো থেকো। আশা করি এই ব্লগটা তোমাদের খুব কাজে আসবে, সকলের মনের ইচ্ছে পূরণ হোক। আজকের মতন বিদায় নিলাম, টাটা।